বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার ধল্লা ইউনিয়নের ভূম দক্ষিণ গ্রামে যে একটি প্রতিবন্ধী প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানটির নাম হলো স্যালভেশন ফর দ্য ডিজার্ভিং। আর এই স্যালভেশন ফর দ্য ডিজার্ভিংয়ের প্রতিবন্ধীদের জন্য থাকবার জন্য একটি ঘর, লেখাপড়া করার জন্য একটি স্কুল ঘর, একটি প্রশাসনিক ভবন এবং তাদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্মাণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আর্থিক অনুদান বরাদ্দ চেয়ে একটি প্রকল্প অনুমোদনের জন্য সাবমিট করা হয়েছিল। যা হোক, ফাইলটি সমাজসেবা অধিদপ্তরের যিনি ডিজি কামাল নাসের চৌধুরী তার স্বাক্ষর হয়ে মন্ত্রণালয়ে চলে গিয়েছিল। মন্ত্রণালয়ে যাওয়ার পর কি কি হয়েছিল আজ আমি সেগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি। এবার আমাদের এই প্রকল্প প্রস্তাবনাটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চলে গেল, আর ওখানে চলে গিয়ে আবার শুরু হলো আরেক, এটাকে বায়োস্কোপ বলবেন না নাটক বলবেন না সিনেমা বলবেন জানি না। ফাইল আগে তো ছিল জেলা পর্যায়ের সমাজসেবা কার্যালয়ে, সেখানে গিয়ে বসে থেকে তো কাজ করলাম। এরপর ঢাকা অধিদপ্তরে আসলো, সেখানে গিয়েও তো বসে কাজ করে শেষ করলাম। এখন মন্ত্রণালয়ের ভিতরে, সচিবালয়ের ভিতরে ফাইল ঢুকেছে, ওখানে এই সচিবালয়ের ভিতরে ঢোকাটাও তো একটা কঠিন ব্যাপার। তখন এই সচিবালয়ের ভেতরে সপ্তাহের এই 5 দিন কিভাবে ঢুকবো সেটি তো আমি আকুল পাথারে পড়ে গেলাম। তখন মাথায় চিন্তা আসলো যে আমাদের এই আত্মীয় স্বজনের ভেতরে যেগুলো এই বিসিএস ক্যাডার আছে, এগুলো কেউ এই সচিবালয়েই চাকরি করে, কেউ হয়তো উপসচিব পদে, কেউ হয়তো যুগ্ম সচিব পদে, এরকম পদে তারা ছিল। তবে ওই সমাজ কল্যাণে ছিল না, অন্য কোনো মন্ত্রণালয়ের অধীনে তারা চাকরিরত ছিলেন। তখন তাদেরকে এক এক দিন এক একজনকে রিকোয়েস্ট করতাম যে আমার এই সচিবালয়ের ভেতরে ঢুকতে পাস লাগবে। তারা তখন আমাকে ওই পাসের ব্যবস্থা করে দিতেন। তো ধন্যবাদ জানাচ্ছি তাদেরকেও, যারা ওই সময়ে আমাকে এভাবে সহযোগিতা করেছিলেন। আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। বিশেষ করে আমার দুজন দুলাভাই, আমার আপন শ্রদ্ধেয়া বড় বোন, এদের প্রতি আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এক মামা, তার প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথম যেদিন আমি এই সচিবালয়ে ঢুকলাম, ঢুকে ফাইল খুঁজে পেলাম যে উপসচিবের টেবিলে ফাইলটি আছে। এরপর ওনার সাথে কথাবার্তা হলো, উনি এটি স্বাক্ষর করে দিলেন। দেওয়ার পর এটি আবার চলে গেল ফাইলটি যুগ্ম সচিবের টেবিলে, যুগ্ম সচিবও এটি স্বাক্ষর করে দিলেন। এরপর ফাইলটি চলে গেল সচিবের কাছে। আর ওই সময় সমাজ কল্যাণ সচিব ছিলেন একজন ভদ্র মহিলা। ওনার নামটা হচ্ছে বৈষ্ণরা দিয়ে, কিন্তু পুরো নামটা আমি এখন মনে করতে পারছি না। তো ওনার বাড়িও কিন্তু এই মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলাতেই। অর্থাৎ যে প্রকল্পটি হচ্ছে, যে প্রকল্পটি অনুমোদনের জন্য ওনার টেবিলে আছে, উনি সেই জেলার সেই থানারই মেয়ে, কিন্তু উনি সেই ফাইলটি আটকিয়ে দিলেন, সাইন করছেন না। তখন আমি কি করলাম, আমাকে একজন বুদ্ধি দিলেন যে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, উনি খুব ভালো মানুষ, আপনি মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেন, তাহলে আপনার পাস সচিবের টেবিল থেকে সাইন হয়ে এই প্ল্যানিং কমিশনে চলে যাবে। এরপর আমি ওই যিনি আমাকে পরামর্শটা দিলেন তাকে বললাম যে মন্ত্রী মহোদয়ের সাথে কিভাবে আমি দেখা করব। তো
তো আল্লাহর কি ইশারা, উনি বললেন মন্ত্রী মহোদয় কিন্তু আজ আছেন, মন্ত্রণালয়ে এসেছেন, উনি এখানে বসেছেন এবং উনি এখন ওনার রুমে উপস্থিত আছেন, আপনি চাইলে ওনার সাথে দেখা করতে পারেন, আমার সাথে চলেন যাই। এই কথা বলে উনি বললেন যে ওনাকে ফলো করতে বললেন। তো সত্যি সত্যি উনি ওনার এই এনামুল হক শহীদ মোস্তফা মন্ত্রী মহোদয় ওনার রুমে নিয়ে গেলেন। রুমে নিয়ে যাওয়ার পরে ওনার যিনি পিএস ছিলেন, সম্ভবত পিএস, ওনাকে বললেন যে এই বোনটা প্রতিবন্ধী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্যারের সাথে একটু দেখার ব্যবস্থা করা যায় কিনা। তো ওনার পিএস সাহেব বললেন যে ঠিক আছে, আমি স্যারকে জিজ্ঞেস করি। এরপর আমাকে বললেন যে আপনি একটু অপেক্ষা করেন বাহিরে, আমি স্যারের কাছ থেকে পারমিশনটা নিয়ে আসি যে স্যার দেখা করতে চান কিনা। তো 2 মিনিট পরেই দেখি ওই ওনার যিনি পিএস ছিলেন উনি আমাকে বললেন যে ম্যাডাম আসেন, স্যার অ্যাগ্রি করেছে, দেখা করবে। মানে আমার কাছে পুরো বিষয়টা, মানে এই যে ঘটনাগুলো আমি আপনাদেরকে বলছি, এই পুরো সময়টা ঘটনাগুলো যেন আমার কাছে মনে হচ্ছিল ওই সময়ে যে আল্লাহর একটা রহমত নেমে এসেছিল। তো ওনার রুমে ঢুকলাম, ঢোকার পর আমি সালাম দিলাম, দেওয়ার পরে উনি বলল যে আপনি কি ব্যাপারে এসেছেন, কি চান। তখন আমি বললাম যে এরকম এরকম আমি মানিকগঞ্জ জেলার সিংগার থানাতে একটি প্রতিবন্ধী প্রতিষ্ঠান আছে, এই হচ্ছে আমার কার্ড, আমি সেই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছি, সেই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে এখানে এসেছি এই কাজের জন্য, যে আমাদের ফাইলটা সচিব মহোদয়ের টেবিলে আছে, আপনি যদি একটু মেহেরবানি করে বলে দিতেন। এই কথা বলে আমি আমার একটি কার্ড, ভিজিটিং কার্ড ব্যাগ থেকে বের করে ওনার মন্ত্রী মহোদয়ের হাতে দিয়েছি। তখন উনি আমার কার্ডটি ভালো করে দেখলেন, পড়লেন, এরপর ওনার পিএসকে বললেন যে তুমি কার্ডটি ভালো করে রাখো। রাখার পরে এই আমাকে উনি বলছেন যে আপনি আমার বয়সে আসলে অনেক ছোট, তো আমি বললাম যে আপনি আমাকে তুমি করে বলতে পারেন। তখন বলে যে ঠিক আছে, তুমি বসো। বসলাম। বসার পরে উনি ওনার পিএসকে আবার ডাকলেন, ডেকে বললেন যে আগামী সপ্তাহে তুমি দেখো কোন দিনটা আমি ফ্রি আছি, আমার কোনো শিডিউল নাই, কোথাও যেতে হবে না। তো এই কথা বলার পরে ওনার কি করলো, ওই পিএস পার্সোনাল সেক্রেটারি যিনি আছেন তিনি এসে বললেন যে স্যার আপনি ডেটটা আসলে আমি ভুলে গিয়েছি, যে এই ডেটে আপনি ফ্রি আছেন। তখন উনি আমাকে, তখন ওই মুহূর্তেই এই মন্ত্রী আমাকে বলে ফেললেন যে বাবা তোমাদের এই প্রতিবন্ধী প্রতিষ্ঠান আমি এই ডেটে ভিজিট করতে যাব। তো আমি তো লাগে জানি একেবারে আকাশ থেকে পড়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব, উনি এভাবে বলছেন যাবেন। তো সঙ্গে সঙ্গে আমি কি করলাম, আমাদের এই প্রতিবন্ধী প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা আছেন, সম্মানিত চেয়ারম্যান ছিলেন ওই সময়ে জনাব নাসির উর রহমান সিনহা, আপনারা অনেকেই তাকে চিনবেন, তিনি দ্য একমি ল্যাবরেটরিজ যে ওষুধ কোম্পানি আছে, এই ওষুধ কোম্পানির উনি চেয়ারম্যান ছিলেন। তখন ওনার রুমে বসেই আমি ফোন দিলাম এবং মন্ত্রী মহোদয়কে আমি বললাম যে আপনি কি আমাদের যিনি চেয়ারম্যান আছেন তার সাথে একটু কথা বলবেন। তখন উনি বললেন যে কেন নয়, ফোনটা দাও, আমি কথা বলবো। তো ফোন দিলাম, দুজনের মধ্যে কথা হলো। আমাদের চেয়ারম্যান সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, আল্লাহ তাকে বেহেশত নাসিব করুন। এবং এই মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে দুজনে খুব বন্ধুত্ব হয়ে গেল এবং 1 সপ্তাহ পরেই দেখা গেল যে উনি আমাদের প্রতিষ্ঠানটি পরিদর্শন করে আসলেন। আসার পর উনি সচিব যিনি ছিলেন তাকে তার রুমে ডাকলেন, ডেকে বললেন যে এই প্রতিষ্ঠান আমি নিজে গিয়ে দেখে এসেছি, এটি একটি বিশাল প্রতিষ্ঠান এবং এইরকম প্রতিষ্ঠান আমি এই সমাজ কল্যাণ মন্ত্রী হয়ে আর একটাও দেখিনি যে প্রতিবন্ধীদের জন্য এইভাবে পকেটের টাকা খরচ করে মানুষ কাজ করছে। কাজেই ওনাদের ফাইলটা কোথায় আছে আপনি একটু দেখে পরিকল্পনা কমিশনে পাঠানোর যথাযথ পদক্ষেপ নিন।
তখন এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সচিব উনি যেটা করলেন, উনি বললেন যে আমাকে বললেন যে এই ফাইল আমি স্বাক্ষর করব না, সরাসরি বললেন। তখন আমি বললাম যে কেন? উনি বললেন যে এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান তার ভাই হচ্ছে বিএনপির একজন নেতা মিজানুর রহমান সিনহা, অতএব তাদের ফাইলে আমি স্বাক্ষর করব না। তখন ওই সময় কিন্তু আমার বয়সটা অনেক অল্প, তারপরেও আমি ওনাকে ভদ্রচিতভাবে প্রতিবাদ জানাই ওনার টেবিলে, ওনার সামনে বসে। তারপরেও আমি সাহস করে ভদ্রচিতভাবে ওনার এই কথার প্রতিবাদ জানিয়েছিলাম, এই কথা বলে যে মিজানুর রহমান সিনহা কিন্তু এই প্রতিবন্ধী প্রতিষ্ঠানের কিছু না। তার বড় ভাই নাসিরুর রহমান সিনহা হচ্ছে এই স্যালভেশন ফর দ্য ডিজার্ভিং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, এবং তিনি একজন শারীরিক প্রতিবন্ধী বিদায়ী। তিনি এই প্রতিবন্ধী প্রতিষ্ঠানের জন্য 3 একর জায়গা সাব কবলা দান করেছেন এবং প্রতি মাসে অর্থ দিয়ে সাহায্য করে এই প্রতিবন্ধীদেরকে উনি লালন পালন করছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সমস্ত কিছুর ব্যবস্থা করছেন, শিক্ষা, চিকিৎসা সব কিছুই করছেন। তো উনি তো কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব না, উনি তো কোনো নেতা না, তাহলে কেন আপনি তার ফাইলে স্বাক্ষর, সেই প্রতিষ্ঠানের ফাইলে আপনি কেন স্বাক্ষর করবেন না? তো সব শেষে এক পর্যায়ে অনেক দরবার হয়েছিল, হওয়ার পরে যেহেতু সমাজ কল্যাণ মন্ত্রী স্বয়ং ওই প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠান দেখে এসেছেন এবং প্রতিষ্ঠান দেখে উনি বেশ কিছুক্ষণ কান্না করেছেন যে আল্লাহ পাক কিভাবে এই প্রতিবন্ধী মানুষগুলোকে সৃষ্টি করেছেন, আবার তাদের এরকম সুন্দর থাকা, খাওয়া, শিক্ষা, চিকিৎসারও ব্যবস্থা করে দিয়েছেন একজন মহৎ ব্যক্তির মাধ্যমে, এই নাসির রহমান সিনহা সাহেবের মাধ্যমে। এরপর ফাইলটা চলে গেল কোথায়? পরিকল্পনা কমিশনে। ওইখানে যাওয়ার পর আবারও ঠিক একই সিস্টেম, নিচের থেকে ফাইল সাইন হতে হতে উপরের দিকে যাবে, আবার উপরের দিকে ফাইল স্বাক্ষর হতে হতে নিচের দিকে আসবে। এই পরিকল্পনা কমিশনে গিয়ে ফাইল আবার আটকে গেল। একবার যাই উপসচিব ওনার টেবিলে, এরপর আবার যাই যুগ্ম সচিব ওনার টেবিলে, আবার যাই যিনি এই পরিকল্পনা কমিশনের সচিবের দায়িত্বে ওনার কাছে। এরকম করতে করতে সব স্টেজ পার করে সব শেষে আল্লাহ করে দেখা গেল যে ফাইনালি এডিপির যে একটি সবুজ পাতা বের করে, সেই অর্থ বছরের নামটা আসলে ভুলে গেলাম, তখন ওই সবুজ পাতাতে আমাদের প্রকল্পটি বাস্তবায়ন হবে বলে অনুমোদনের জন্য উঠে গেল। যাই হোক, সবুজ পাতায় নাম উঠে গেল, তো অনেক খুশি হয়েছিলাম যে এবার হয়তো এই স্যালভেশন ফর দ্য ডিজার্ভিং এসএফডি নামক যে প্রতিবন্ধী আশ্রমটা আছে, এই প্রতিষ্ঠানের যে উন্নয়ন হবে, অর্থাৎ হাসপাতাল হবে, স্কুল হবে, প্রতিবন্ধীদের জন্য থাকবার ঘর হবে, সব কিছু হয়তো এখন সরকারি বরাদ্দটা পেলে আমরা এগুলো করতে পারবো, সম্ভব হবে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়নি এবং অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। কারণ হিসেবে যেটি আমরা পেয়েছিলাম সেটা হলো, অপরাধ ছিল ওই একটাই, যে এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা জনাব নাসির রহমান সিনহার ভাই মিজানুর রহমান সিনহা, তিনি বিএনপি করেন। এই অপরাধে এই প্রতিষ্ঠানকে অপরাধী করা হয়, যে কারণে সরকারি বরাদ্দ থেকে এই প্রতিবন্ধী প্রতিষ্ঠানকে বঞ্চিত করা হয়েছিল। কাজেই আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশে কিভাবে দলীয় ক্ষমতাকে কাজে লাগানো হতো, দলীয় ক্ষমতাকে কিভাবে অপব্যবহার করা হতো, সেটির একটি
উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে আমি আজ উপস্থাপন করতে পারলাম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেটি হয়েছে যে এই সচিবের ওয়াইফের এনজিও আছে, শালীর এনজিও আছে, শালা সুমন্ধির নামে এনজিও আছে, সেগুলোর ভাওতাবাজি দিয়ে সেগুলোর বিপরীতে কিন্তু অনেক অর্থ, কোটি কোটি অর্থ বরাদ্দ করা হয়েছে। সেটির খবর আপনারা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই হয়তো জানেন। কিন্তু আসলেই যারা এই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে এই সেক্টরে, তাদের প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য যাদের অর্থ বরাদ্দ করা দরকার, তারা কিন্তু বঞ্চিত হয়ে গেছে। সব পেয়েছে ভুয়া প্রতিষ্ঠান, ভুয়া ব্যক্তিরা লুট করে খেয়েছে বাংলাদেশের টাকা। আর এই লুটকারীদেরকে যারা দিয়েছে তারাও আবার এটার ভাগ পেয়েছে কিছু অসৎ, শিক্ষিত, কুবুদ্ধি সম্পন্ন অফিসাররা। এবং পুরো বাংলাদেশে সমাজসেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে অর্থ বরাদ্দ করার সময় যেন কোনো দলীয়করণ না করা হয়, যে অমুকে জামাত, অমুকে আওয়ামী লীগ, অমুকে বিএনপি, এগুলো কিছু না। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।